প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গত 7 দিন অফিস কাছারির দিন রেড রোড বন্ধ করে সেখানে মেরাপ বেঁধে আজকে সকালে যেটুকু যোগ বিয়োগ করেছেন নিশ্চয়ই তিনি করতে পারেন, এ নিয়ে কোনো বিষয় নেই। যোগ আমাদের অত্যন্ত জরুরি, যোগ আমাদের গর্বের। কিন্তু একটা বিষয় খুব স্পষ্টভাবে বলি, হঠাৎ এখন আজ থেকে হঠাৎ এই যোগ শুরু হলো, সেটা কিন্তু কোনো অবস্থায় এটা ভাবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী আজকে এসে বাংলায় তিনি মানে যোগ দেখালেন, এটা ভাববেন না। আমি যেখানে বসে কথা বলছি না, ঠিক আমার বাড়ির সামনে ঘোষেস কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন রয়েছে, যেটা গোটা পৃথিবীতে 600-700 বেশি যাদের শাখা রয়েছে তার ছাত্রছাত্রীদের, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদেরও তারা যোগ শিক্ষা করান। যোগ আমাদের একটা দীর্ঘদিনের, আমাদের সাধু সন্ন্যাসী মানে প্রাচীনকাল থেকে এটা একটা ধারক বাহক এই সুস্থতার এই পদ্ধতি, এবং বাংলায় দীর্ঘদিন ধরে ব্যায়ামাচার্য, যোগাচার্য এই ধরনের ঘটনা, তারা তাদের এই সাধন চর্চা চলছে, বাংলার মানুষ করেন। আপনি দিব্য সুন্দর দাস, প্রেম সুন্দর দাস, এদের নাম শোনেননি? আমরা বাচ্চাবেলা থেকে যারা ফিজিক্যাল এডুকেশন ক্লাসে বই পড়ে এসেছি, যারা বহু মানুষ জীবন চর্চার মধ্যে মিলিয়ে নিয়েছেন যোগ। তো হঠাৎ আজকে প্রধানমন্ত্রী এসে তিনি ওখানে বজ্রাসনা শবাসন করেছেন বলে করতে হবে, তার তো কোনো মানে তিনি এসে শুরু করলেন, এটা মানে এটা একদম একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। তো দুর্গাপুজোর পর বলবে বাংলা এতদিন দুর্গাপুজো হতো না, এবার সরকার আসার পর আমরা দুর্গাপুজো করলাম, এটা তো সেই সব করবে। যোগ এটি একটি অত্যন্ত গ্রহণযোগ্য স্বাস্থ্যকর একটা জীবন শৈলীর চর্চা, যেটা যুগ যুগ ধরে বাংলাতেও হয়ে আসছে। বাংলায় একাধিক যোগ কেন্দ্র রয়েছে এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশে, শুধু সাধারণ মানুষ নয়, দেশ নায়কদের তারাই চর্চা করান। আমি আমাদের এই যেখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি সেখানকার কথাও বলছি, জাপান থেকে আমেরিকা, আমাদের মানে এই এলাকার ছেলেরা এখান থেকে শিখে গিয়ে ওখানে যোগের কতগুলো কেন্দ্র করেছে দেখুন। সারা বিশ্ব জুড়ে বাংলার যোগের ছেলেরা সারা বিশ্বে ডমিনেট করছে। তো সেখানে দাঁড়িয়ে বিক্রম চৌধুরী, এসব নাম শুনেছেন তো আপনারা? বিক্রম চৌধুরী, প্রেম সুন্দর দাস, দিব্য সুন্দর দাস, বিশ্বনাথ ঘোষ, ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষ, তারপরে এরকম আরো অনেকে আছেন যে যারা যোগকে একটা শিল্পে নিয়ে গেছেন। তো ফলে আপনারা জানেন, আমি আপনাদের কোনো কাজে লাগবে কিনা জানছি, এতখানি দেখেছি, আমাদের দেখা, আমার চোখে দেখা, আমার বাড়ির উল্টো দিকে ঘোষেস কলেজ অফ ফিজিক্যাল যোগের সুফল একটা গেলাসে রঙিন মাছ, সেই রঙিন জীবন্ত রঙিন মাছ সহ খেয়ে ফেললেন। যোগ বিভিন্ন পেশি দেখালেন, কথা বললেন, তারপর যখন বার করে দিলেন ওই গেলাসটা পুরো ভর্তি এবং সেই মাছ দুটোও কিন্তু বেরিয়ে এলো। অর্থাৎ যোগ যে একটা অসাধারণ, মানে শরীরটা যদি একটা মানে একটা আর্ট হয়, একটা মানে মেশিনের একটা শৈল্পিক রূপ হয়, সেটাকে কিভাবে নিয়ে নিয়ন্ত্রণ করা যায় এটা যোগ দেখায়। এটা নরেন্দ্র মোদী এখানে এসে বজ্রাসনা শবাসন করেছেন বলে আমরা শিখছি, এসব ভাবার কোনো কারণ নেই। বাংলার মনীষীদের সম্মান তো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে শুরু করলেন। আগের জমানায়, বাম জমানায় তো সব আন্তর্জাতিক যেসব কমিউনিস্ট নেতা তাদের জন্মদিন, মৃত্যুদিন এইসব হতো। হ্যাঁ, গোটা ব্যাপারটা হাত জোড় হতো না, গোটাটাই মুঠোর উপর ছিল। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো মুঠো থেকে হাত জোড়ে এনেছেন বাংলাকে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি এই জাতীয়তাবাদী যে আমাদের স্রোত, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মনীষীদের মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির একের পর এক নেতা বাংলার মনীষীদের অপমান করেছেন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, রাজা রামমোহন রায়কে বলেছেন ব্রিটিশের দালাল, মানে এর আগে নেতাজিকে তোজোর কুকুর বলেছেন বামপন্থী শিবির থেকে, রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বামপন্থী শিবির বলেছে। বিজেপির নেতারা রবীন্দ্রনাথের কত রকম ডিস্টরশন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই তো বাংলার মনীষীদের প্রথম সরকারি পৃষ্ঠপোষকতায় সম্মান দেয়া। নরেন্দ্র মোদী তো জানেনই না বঙ্কিম দা বলে, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, তাকে বললেন বঙ্কিম দা।
নরেন্দ্র মোদীর ধারণা হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে দাদা বলা হয় বলে বঙ্কিমবাবুকেও দাদা বলতে হবে। আবার বঙ্কিম দা বলে যখন বলা হলো না ওখানে দা যায় না, উনি আবার মাস্টারদার থেকে দা কেটে দিলেন, দিয়ে বললেন মাস্টার। আচ্ছা, এর মধ্যে ওনার ওই টুইট পাড়ুকন তিনি বলে বসলেন বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, ওটা বাংলাদেশি ভাষা। বলে এদের কাছ থেকে কি আশা করেন আপনারা? অরূপ বিশ্বাস তিনি যা করেছেন আমি যেটুকু জানি তার সঙ্গে মানে পার্টির একটা কমিউনিকেশন আছে, এবার তার বেশি আমরা এখন কোনো মন্তব্য করছি না। বলেছি তার সঙ্গে একটা কমিউনিকেশন হয়েছে, আমি তার বেশি একটি শব্দও বলছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ডায়মন্ড হারবার এলাকা বিভিন্ন থানায় কোথাও মাটি চুরি, কোথাও ত্রাণের এই নিয়ে অভিযোগ দায়ের হচ্ছে। দেখুন বেশ কিছু দেখুন অভিযোগ দায়ের হওয়া মানেই তো আর সে অপরাধী নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিভিন্ন নেতাদের টার্গেট করে যেসব অভিযোগগুলো হচ্ছে এটা তো একদম অধিকাংশ হ্যারাস করার জন্য। দেখুন আমি মেরিট নিয়ে কোনো মামলার কথা বলবো না, সেটা সত্যি না মিথ্যা এইসব নিয়ে আমি কোনো কথা বলতে যাব না, কিন্তু আমি এটা অবশ্যই বলবো টাইমিংটা নিয়ে একটা প্রশ্ন, যে এই সময় যদি ঝাঁকে ঝাঁকে মামলা হয় তাহলে তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয় থাকবে। রেজুলেশন বুকটা শোভনদেবের বাড়ি থেকে পাওয়া গেছে, তিনি নিজেই দিয়েছেন। শোভনদেব বাবু এর খোঁজে 30B হরিশ চ্যাটার্জিতে পৌঁছে গিয়েছিল সিআইডি। শোভনদেব বাবু এক্ষেত্রে বলেছেন সিআইডি কে তিনি নিজেই বাড়িতে ডেকেছিলেন। আমি ওই শব্দ বলবো না, রেজলিউশন সিআইডি কোন একটা বিষয় তদন্ত করছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং আমাদের দলের সকলেই আমরা তাতে সহযোগিতা করেছি। ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ পার্টির ইন্টারনাল ব্যাপার, আদৌ এতে তদন্ত হয় কি হয় না সেও বলতে পারবো না, বাট যেখানে তদন্ত করছে সিআইডি সহযোগিতা করেছি। শোভনদেব বাবুর সঙ্গে সিআইডির কি কথা হয়েছে এই নিয়ে কোনো মন্তব্য করবো না। সংবাদ মাধ্যমে একটা খবর এসছে যে এই দুঃসময়ে কালীঘাট নেতৃত্বের সঙ্গে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বহু মামলায় তিনি কেন নেই এটা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন এবং আমি এরকম কিছু জানি না। এখন যেখানে প্রচুর মামলার বিষয় থাকে একটা মানুষ কত চাপ নেবে? কল্যাণদা একজন দক্ষ আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক, আজকের নয়, একদম সিনিয়র মোস্টদের মধ্যে একজন, একদিকে দক্ষ পার্লামেন্টেরিয়ান, সব মিলে এবং কল্যাণদা বহু মামলা দক্ষতার সঙ্গে লড়ছেন। আমার মামলায় তো কল্যাণদা ওই আদালত অবমাননা, যেটা আমার জোর করে এই রামবাম যারা মামলাটা করিয়েছিল, কল্যাণদা তো লড়াই করেছেন। ফলে এটা সম্পূর্ণ পার্টির ইন্টারনাল ব্যাপার। কল্যাণদা দিনের শেষে আপনারা দুদিন এসব মাথা খাওয়াবেন, তারপর দিন দেখবেন মমতাদির পাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে। সূত্রে খবর এরকম আমরা পেয়েছিলাম যে কালীঘাটের বৈঠকে সুমিত রায়কে কেন্দ্র করে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে খুব বচসা এবং উচ্চগ্রামে মানে কথা চালাচালি হয়েছে। আমি এ নিয়ে একটি মন্তব্য করব। অভিষেক আমার নেতা, আমরা একটা দলের একটা বৈঠকে সারাদিন কতবার যোগাযোগ হয়, এসব নিয়ে কে কি কার সূত্র কোথা থেকে কি ধরনের কি হচ্ছে আমি এসব নিয়ে কোনো মন্তব্য করব। আপনি সুমিত রায় নিয়ে বলতে চাই? আমি বলেছি যে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি সুমিত রায়ের মুখপাত্র নই। ফলে সুমিত রায়ের সঙ্গে পুলিশ কি করছে এইসব বিষয় আমি একটি মানে প্রশ্নেরও আমি উত্তর দেব না, কারণ সুমিত রায় নিয়ে কথা বলতে গেলে কেউ কেউ আবার রেগে যায়। আচ্ছা কুণাল, বরুণ বিশ্বাসের পরিবার এখন পালাবদলের পর নতুন করে রেল পুলিশ এবং রাজ্য পুলিশের কাছে বরুণ হত্যার তদন্ত নতুন করে হোক সেই দাবি তারা জানাচ্ছেন। বিশ্বাস এবং এই বিষয়ে আরেকটা বিষয় আছে যে গোটা ঘটনায় জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা একটা ছিল এবং সেই ভূমিকা খতিয়ে দেখে নতুন সরকারের পুলিশ ব্যবস্থাকে তিনি এই বিষয়ে দাবি জানিয়েছেন। বরুণ বিশ্বাস নিয়ে আমি যদি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যদি কোনো অভিযোগ বা প্রচার হয় এই নিয়ে আমি একদম বলতে পারবো না, কারণ এখন সেই কোনো ব্যক্তিকে টার্গেট করার নানা রাজনৈতিক প্রেক্ষিত থাকতে পারে। কিন্তু আমি এটুকু বলবো বরুণ বিশ্বাস একজন অসামান্য লড়াকু ছিলেন এবং দুষ্কৃতীরা তাকে খুব কুৎসিতভাবে হত্যা করেছিল, এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। এবং তার পরিবার বা তার এলাকায় লোক তারা যদি নতুন করে কোনো তদন্ত চান সে সম্পূর্ণ তাদের ব্যাপার, তার বিরোধিতা অ্যাটলিস্ট আমরা মানে করছি না। তার কারণ এটা অত্যন্ত মানে একটা ওই জায়গায় একটা ত্রাস তৈরি হয়েছিল, একের পর এক ধর্ষণ, একের পর এক নারী নির্যাতন, এটা আগের জমানা থেকে হয়ে আসছিল। সুটিয়া ওই জায়গাটা একটা কুখ্যাত মানে একটা গ্যাং ওখানে অপারেট করছিল এবং বরুণ বিশ্বাস একজন শিক্ষক মশাই এবং তিনি তাদের বিরুদ্ধে সেই দুষ্কৃতী গ্যাংয়ের বিরুদ্ধে জনমত গঠন করা, মানে একটা প্রতিরোধ গড়ে তোলা, সেগুলো তিনি করেছেন, বারবার আক্রান্ত হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত খুন করে দেওয়া হয়েছিল। ফলে তার বাড়ির লোক বা পাড়ার লোক যদি
তো কোনো তদন্তে অসন্তুষ্ট থাকেন এবং তারা যদি নতুন করে কোনো তদন্ত করতে চান তার বিরোধিতা করব না, তবে দেখতে হবে সেটা যেন একদম রাজনৈতিক ভেন্ডেটায় পরিণত না।